যদি মেসি থাকতো তাহলে অবশ্যই গোল 5টাই হতো। না না, এটা আসলে একটু ভুল। ভাই হচ্ছে কিছুটা সুবিধাবাদী, ভাই এখন হোস্ট টিমে চলে গেছে। আমরা জ্বালাই না, আমরা আসলে বহিঃপ্রকাশ করি, ভালোবাসার বহিঃপ্রকাশটা করি যতটুকু করা যায়। সবাই তোমার মতো ভদ্রলোক না, মনে হয় না আর্জেন্টিনা কাপ ধরে রাখতে পারবে। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে 5-0 গোলের বড় ব্যবধান উড়িয়ে দিয়েছে পর্তুগাল। অন্য ম্যাচে ঘানার কাছে পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। দর্শক, আপনারা দেখছেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। আজকের পর্বে দুজন অতিথি আছেন। আমার ডানে আছেন ইউএস এর সাপোর্টার জিয়াউল হুদা হিমেল, আর আমার বামে আছেন আর্জেন্টিনার সাপোর্টার অপু জামান। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আমি একটু হিমেল ভাইয়ের কাছে জানতে চাই যে রাতে পর্তুগালে যে খেলাটা হয়েছে, প্রথম ম্যাচে হোঁচট খাওয়া, ড্র করা, পয়েন্ট হারানো, এই ম্যাচে কামব্যাক করা, কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে অসাধারণ খেলা। এই খেলা আসলে বলে বোঝানো যাবে না, যারা না দেখেছে বা গ্যালারিতে যারা না ছিল তাদের আসলে এই খেলার ফিলিংসটা আসবে না। রোনালদো যেভাবে কামব্যাক করলো, 2টা গোল দিয়েছে ঠিকই, বাট খেলার অসাধারণ যে টেকনিক, এই বয়সে 41+ এই এইজে, এটা আসলে অসাধারণ। এবং এটা ওদের জন্যই এই খেলা মনে হয় উৎসর্গ করা উচিত, যারা তাকে প্রথম ম্যাচের পরে ক্রিটিসাইজ করেছিল। মানে অসাধারণ কামব্যাক রোনালদো অ্যান্ড পর্তুগাল অ্যাজ ওয়েল। আমি স্টনিশড হয়ে দেখলাম যে ওরা যখন পাস দেয় এত দ্রুত কিভাবে মানে চেঞ্জ করে। ওরা খালি জায়গাতে যায় না, যখন অনেকগুলি ডিফেন্ডার থাকে সেই জায়গা থেকে ওরা বল নিয়ে ঢুকে এবং সেই জায়গা থেকে ওরা বাইর করে এবং গোল দেয়। অসাধারণ। যেমন ভাই, আপনি তো মেসিতে অন্ধ, রোনালদো গত রাতে আপনাকে একটু মুগ্ধ করতে পেরেছে কিনা? অবশ্যই অবশ্যই রোনালদো খুব ভালো খেলেছে। আমরা চেয়েছিলাম এর চাইতে ভালো খেলবে, কারণ দেখা যাচ্ছে যে সে যখন ওই ডি বক্সের আশেপাশে যায়, সে হয়তো হচ্ছে গিয়ে চেষ্টা করে, পাঁচটা পাস পেয়েছে সে, বাট সে হয়তো গোল দিতে পারলো মাত্র 2টা। আমরা কিন্তু চাই সে 5টাই দিক। এইদিকে ধরেন, যদি আপনি মেসির কথা চিন্তা করেন, যদি মেসি থাকতো তাহলে অবশ্যই গোল 5টাই হতো। না না, এটা আসলে একটু ভুল না, মানে এটা ওই মেসির সাপোর্টাররা এইভাবেই ডিমোটিভেট করার চেষ্টা করে। রোনালদো কিন্তু কখনোই গোল দিয়ে মেসির কম্পিটিটর না। রোনালদো হাইয়েস্ট গোল স্কোরার না, বাট সে কিন্তু 6টা বিশ্বকাপেই গোল করেছে, যেটা মেসির পক্ষে আর কোনোদিন করা সম্ভব না। মেসি হয়তো না থাকবে, মেসি হয়তো হচ্ছে তার হয়তো এটাই শেষ বিশ্বকাপ হবে, কিন্তু মেসির জায়গায় রোনালদোর শেষ বিশ্বকাপ, বাট রোনালদো কিন্তু 6টা ওয়ার্ল্ড কাপেই গোল করেছে, মেসি কিন্তু একটা মিস করেছে। তার মানে মেসির কিন্তু এই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু ভাই শ্রেষ্ঠত্ব কিন্তু মেসি ধরে রাখছে। আপনি দেখেন যে এই পর্যন্ত বিশ্বকাপ অথবা বিশ্বকাপে যারা কিংবদন্তি আছে তাদের মধ্যে যেমন রোনালদোর কথা বলি, সে কিন্তু অলরেডি বলেই দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হচ্ছে মেসি। এবং আপনি যদি চিন্তা করেন GOAT, গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম, এই তথ্যটাই ভুল। রোনালদো নাজারিও, ব্রাজিলিয়ান স্ট্রাইকার, উনি ওনার নামে যে ইয়েটা আসছে, ফটো কার্ডটা আসছে, অস্বীকার করে নাই, এটা কিন্তু মিথ্যা কথা, মানে ভুল তথ্য, গুজব। আমি দেখলাম অস্বীকার করার একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে। হ্যাঁ হবেই, এটা হতেই পারে। আচ্ছা, আমরা আবার একটু ভাইয়ের কাছে যাবো, হিমেল ভাইয়ের কাছে। যে প্রথম ম্যাচে পর্তুগাল একটু অগোছালো দল ছিল, একটু সমন্বয়হীনতা দল ছিল। এই ম্যাচে কি সেই সমন্বয়হীনতাটা কি দূর হয়েছে? হ্যাঁ, আমার কাছে মনে হয় কি প্রথম ম্যাচে ওদের একটু ছন্নছাড়া ছিল, মানে ওদের ইন্টারনাল কমিউনিকেশন বা কম্বিনেশনটা আমার কাছে মিলতেছিল না। মনে হচ্ছিল যে একা একাই খেলতেছে, কেউ কাউকে সাপোর্ট করতেছে না। বাট গতকালকের ম্যাচে আমি পুরো উল্টা দেখলাম, প্রত্যেকেই চেষ্টা করছে। এবং সবচেয়ে ভালো লাগছে, প্রতিটা স্ট্রাইক মানে প্লেয়ার, মিডফিল্ডার বা যারা বল তৈরি করছিল, তারা চাচ্ছিল রোনালদো যেন হ্যাটট্রিক করে। রোনালদোকে কিন্তু 2টা গোলের পরেও বারবার সুযোগ দিছে, আরো 2টা ভালো সুযোগ ছিল, আনফর্চুনেটলি গোল দিতে পারে নাই। বাট টিম কিন্তু সাপোর্ট করছে এবং অসাধারণভাবে তারা ডিফেন্ড এবং গোলকি সব জায়গাতেই তারা সেট ছিল এবং কম্বিনেশনটা ভালো ছিল। আর্জেন্টিনার একটা প্রবাদ আছে যে তোমরা মেসিকে বল দাও, গোল করার দায়িত্ব মেসির। সেই সিস্টেমটা কি পর্তুগাল একটু কম? মানে রোনালদো গতকালকে বল চেয়েছে, তাকে বল দেওয়া হয়নি। আর প্রথম ম্যাচের কথা তো নাই বললাম। এই মন মানসিকতা কেন পর্তুগিজদের? এখন আসলে সবাই তো চায় স্টার প্লেয়ার হওয়ার জন্য, সবাই চায় হচ্ছে একটা গোল করার জন্য। যারা স্ট্রাইকাররা ছিল তারা চেয়েছে গোল করার জন্য। এবং আমরা অলরেডি বিশ্বে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক মিম দেখেছি যে প্লেয়ারদেরকে বলছে যে রোনালদোকে বল পাস দেওয়ার জন্য কি আমি বাধ্য নাকি, এই ধরনের আমরা কার্ড দেখেছি। তো ওই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে গোল আমিও দিব, গোল আমি আরেকজনকে, আমার যে স্টার প্লেয়ার আছে তাকে দিয়েও দেওয়াবো, কিন্তু আমি তো চাই হচ্ছে কি আমি যে গোল দিয়ে আমি স্টার হব। তো সেই জায়গায় সেই মানসিকতা সবার মধ্যেই আছে। আমার মনে হয় যে পর্তুগালের যারা স্ট্রাইকার আছে এবং অন্যান্যরা আছে তাদের মধ্যে হয়তো এই ধারণাটা বিরাজ করছে, তারা চিন্তা করছে এরকম। সামনে আরেকটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে কতটা ভয়ঙ্কর হতে পারে পর্তুগাল?
আমার কাছে মনে হয় যে সেখানে 7 আপ হতে পারে। আচ্ছা, মানে 5টা তো দিয়ে ফেলছে, এর চেয়ে বেটার পারফরমেন্স করে 7টা গোলও হতে পারে। আই এক্সপেক্ট দ্যাট, বিকজ পর্তুগালের খেলা লুইস ফিগো থেকেই আমি ফলো করি। পর্তুগালের খেলা একটা অন্যতম নান্দনিকতা আছে, অন্য অনেক টিম অনেক ভালো খেলে। আজকে সকালে কলম্বিয়ার খেলা দেখতেছিলাম তো, কিন্তু পর্তুগালের টিমের যে কম্বিনেশন, এত গতি, আনবিলিভেবল, এত স্পিডে খেলে, এত স্পিডে তারা পাস দিচ্ছে, চোখের পলকে 4 জনের পা ছুঁয়ে বল চলে যাচ্ছে, অসাধারণ। এইটা যদি ধরে রাখে তাহলে আরো বেশি গোল হবে। জামান ভাই, আজকে যে আমাদের শোতে আপনি পুরো আর্জেন্টিনার প্যাকেজ হয়ে আসছেন, জি। আপনি কি কি নিয়ে আসছেন যদি একটু বলতেন? আমি প্রথমত আমি তো নিজে জার্সি পরে আছি, আমি জার্সি পরে আছি আর্জেন্টিনার। তার পাশাপাশি মেসির নাম লেখা হচ্ছে কি একটা ফুটবল নিয়ে আসছি। আমার কাছে একটা সুভিনির ব্যাগ আছে আর্জেন্টিনার। এর মধ্যে হচ্ছে গিয়ে আর্জেন্টিনার হচ্ছে গিয়ে একটা ম্যানিকুইন আছে, মেসির একটা ছোট্ট ডল আছে, পানির বোতল আছে, তারপর হচ্ছে পাউচ আছে, সবই আর্জেন্টিনার লোগো সম্বলিত। আপনার সংগ্রহে আর কি কোনো কিছু আছে মেসি বা আর্জেন্টিনার? মেসি বা আর্জেন্টিনার আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে চাবির রিং আছে, ফ্ল্যাগ তো আছেই সবার কাছে, আমার হোম জার্সি আছে, এবং মোটামুটি হোম এবং অ্যাওয়ে জার্সি প্রতিটা বিশ্বকাপেরই আমি রাখার চেষ্টা করেছি 2002 এর পর থেকে। আর হচ্ছে এই তো টুকিটাকি অনেক কিছুই আছে আরো। আচ্ছা হিমেল ভাই, আপনার গায়ে ইউএস এর জার্সি, বাংলাদেশে এই জার্সি পরা মানুষের সংখ্যা খুবই কম। এই দলের ফ্যান হওয়ার যদি কারণটা একটু বলতেন। আচ্ছা, ফ্যান হওয়ার পিছনে যে বড় কারণ থাকে, যে বড় টিম, বড় নাম। ইউএসএ কে সেই ক্যাটাগরিতে ফেললে হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল বা স্পেনের ক্যাটাগরিতে পড়বে না, বাট ইউএসএতেও ভালো ভালো প্লেয়ার আছে। বালুগান নামে একটা প্লেয়ার আছে যে এবার অলরেডি আপনার গোল করে ফেলছে 3টা, সে Top list-এ আছে। হ্যাঁ, টপ লিস্টে আছে। তারপর হচ্ছে পলিসিক, যে ক্রিশ্চিয়ান পলিসিক যে প্লেয়ার আছে, তাকে ইউএস এর মেসি বলে। আনফরচুনেটলি মেসির নামটা চলেই আসে, কারণ অনেকেই বলে এইভাবে বোঝার জন্য। সেই ইউএস এর সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে খেলে। সে কিন্তু ইউএফএ চ্যাম্পিয়নশিপে খেলেছে, মানে সে চেলসির হয়ে কাপ জিতেছে। তো ভালো প্লেয়ার ইউএসএতে আছে, এবং মজার বিষয় হচ্ছে প্রথম 2 ম্যাচে 2টাতে জিতে তারা ক্লিন ভাবেই সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে। এত ক্লিন ভাবে অন্য টিম এখন ওইভাবে কষ্ট হচ্ছে আর কি। পাশাপাশি ইউএসএ হোস্ট হিসেবে, হোস্টের মন সবসময় বড় থাকে। আমি হোস্ট টিম হিসেবে এবার ইউএসএ কে সাপোর্ট করছি, যে ইউএসএ ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে, বড় বড় টিমকে আতিথেয়তা দিচ্ছে, ইন্টারন্যাশনালি খেলাটাকে আরো ছড়িয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে হোস্টের মন বড়, আমি আসলে হোস্ট হিসেবে নিজেকে দেখতে চাই এখানে। আনফরচুনেটলি আমার একটা মনের দুঃখ আছে যে আমার ফার্স্ট ফেভারিট টিম, আমি ইতালির সাপোর্টার সেই 94 সাল থেকেই। বাট এইবার যেহেতু ইতালি খেলছে না, তো আমার একটা সিস্টেম আছে হচ্ছে, আমার ইতালি যদি না খেলে তাহলে আমি সবসময় হোস্ট টিমের সাপোর্ট করি, সেই হিসাবে আমি ইউএসএ সাপোর্ট করছি। ইতালি থাকলে বিশ্বকাপের রং আরেকটু বাড়তো কিনা? অবশ্যই আমার যে হট ফেভারিট দল তার মধ্যে তো অবশ্যই ইতালি আছে। তো যদি ইতালি থাকতো তাহলে হচ্ছে রং বাড়তো, তবে আমরা আরো খুশি হতাম যে হ্যাঁ ইতালিকেও আমরা কয়েকটা গোল দিতে পারতাম হয়তো, যদি আমাদের সামনাসামনি আর্জেন্টিনার সামনাসামনি চলে আসতো। আর তবে ভাইয়ের কথা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ভাই হচ্ছে কিছুটা সুবিধাবাদী, যেমন হচ্ছে ভাইয়ের দল নাই, ভাই এখন হোস্ট টিমে চলে গেছে। ইউএসএ কি নিজের মাটিতে খেলা বলেই কি একটু দাপট দেখাচ্ছে? সবার আগে নকআউট পর্বে চলে গেল। এই দাপট তো আসলে খেলার মাঠের টেকনিকের দাপট, কিন্তু যদি গ্যালারির দাপট যদি বলেন তাহলে কিন্তু সব টিমই সেই দাপট দেখাচ্ছে। আজকে সকালে কলম্বিয়ার খেলা দেখছিলাম, পুরা গ্যালারিটা হলুদ। মানে একটা টিম কলম্বিয়া খেলছে এখানে মাঠে, কিন্তু পুরা গ্যালারি হলুদ। পর্তুগালের খেলা দেখলাম পুরা গ্যালারি রেড। তার মানে এটা সবারই হোম গ্রাউন্ড। মানে আমেরিকা একটা দেশ, ইউএসএ হোস্ট কান্ট্রি হিসেবে আমি এটা পজিটিভলি বলছি যে সব নেশনকে তারা ধারণ করতে পারে। আমেরিকাতে কিন্তু সব দেশের মানুষ বসবাস করে, যার কারণে যেই টিমেরই খেলা হচ্ছে সেই টিম কিন্তু বিশালভাবে একটা ফ্যান বেস পাচ্ছে, গ্যালারির সাউন্ড পাচ্ছে। ফুটবলের কিন্তু গ্যালারির সাউন্ড খুব ইম্পর্টেন্ট, গ্যালারির সাপোর্টেই কিন্তু প্লেয়াররা ভালো খেলে। আমি দেখলাম সব টিমেরই প্রায় মোটামুটি ভালো সাপোর্ট আছে। সো ইউএসএ গ্যালারির সাপোর্ট নিয়ে ভালো করতেছে বিষয়টা তা না, এটা সব বড় টিমের জন্যই আছে। বাট হোম গ্রাউন্ড হিসাবে প্লেয়ারদের কাছে একটা আলাদা ইয়ে থাকে, বাট টিম ভালো। আমি আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই। ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা। ইংল্যান্ডের তুলনায় ঘানা ছোট একটা দল, ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধান হারিয়ে ইংল্যান্ড শুরু করেছিল। ঘানার কাছে পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড, মানে কোথায় সমস্যা ছিল? এখানে আসলে আমরা তো ছোট দলগুলোকে অনেকেই মনে করেছিল যে এখন 32টা জায়গায় 42টা দল এসেছে, সেই জায়গাতে হয়তো ছোট দলগুলো হচ্ছে গিয়ে তেমন একটা পারফরমেন্স দিতে পারবে না। কিন্তু আমরা শুরু থেকেই দেখছি যেমন কুরাসাওর সাথে যখন স্পেন খেলেছিল তখন হচ্ছে কি সেটা ড্র হয়েছে।
তো এখনকার যে বিষয়টা হচ্ছে যে আমরা তো সবাই তো কোয়ালিফাই করেই আসছে বিশ্বকাপের জন্য, কিন্তু কোয়ালিফাই করে যে 42টা দল এসেছে তারা কোয়ালিফাই করে এসেছে, খেলে এসেছে। যে জায়গাতে হচ্ছে গিয়ে আপনার ধরেন ইতালির মতো জায়ান্ট দল, যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, স্পেন, এরা হচ্ছে বড় বড় দল। তো এই যে বড় দলগুলো ছোট দলগুলোর কাছে যে ধরাশায়ী হচ্ছে, কিছুটা জায়গাতে তারা টেকনিক্যাল জায়গা থেকে ধরাশায়ী হচ্ছে, কিছুটা জায়গায় তারা স্নায়ু যুদ্ধে হয়তো ধরাশায়ী হচ্ছে। খেলাটা দেখি নাই আমি। বিষয়টা মজার বিষয় হচ্ছে কি, ঘানা কিন্তু ছোট দল না, ঘানা কিন্তু আফ্রিকান ইগল, মানে আফ্রিকার শক্তিশালী দলই ঘানা। প্লাস আমরা বড় ম্যাচ ছোট ম্যাচ দেখতেছি না, ওয়ার্ল্ড কাপের যেই ওয়েট, এই ওয়েটে মোটামুটি সবাই একরকমই থাকে। আমরা কেপ ভার্দের কাছে ধরা খাইতে দেখছি না, আমরা প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ইয়ারা দেখলাম, আপনার কঙ্গোকে দেখলাম, ঠিক ওরকম কঙ্গো বা কেপ ভার্দের চেয়ে কিন্তু ঘানা আরো বেশি শক্তিশালী দল। এবং ঘানার অনেকগুলি প্লেয়ার কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগে খেলার কারণে এই ইংল্যান্ডের প্লেয়ারদের সাথে কিন্তু ওদের একটা বোঝাপড়া আছে, সতীর্থও আছে, যার কারণে তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল যে দে নো ভেরি ওয়েল ফ্রম দ্য ভেরি বিগিনিং যে ইংল্যান্ডের শক্তিশালী জায়গাটা কোনটা বা ইংল্যান্ডের উইক পয়েন্ট কোনটা। ঘানা কিন্তু ওই জায়গাটাতে ইয়ে করার কারণে, অ্যাটাক করার কারণে কিন্তু তারা এই ভালো ফলাফলটা পাইছে, যার কারণে ইংল্যান্ড লুজ করছে, বাট ঘানা কিন্তু গেইন করছে। ঘানার ওই যে এক্সপেরিয়েন্স ফ্রম ইংলিশ প্রিমিয়ার লিগ। ওকে অপু ভাই, আজ ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল প্রতিপক্ষে স্কটল্যান্ড। নেইমার ফিরছে এই ম্যাচে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল কি দাপট দিকে খেলতে পারবে? এবারের প্রথম থেকেই ব্রাজিল একটু মনমরা ছিল শুরু থেকেই, যে তাদের স্টার প্লেয়ার নেইমার তাদের সাথে খেলছে না। তবে তারা কিন্তু দমেও ছিল না, তারা ভালো খেলেছে, চেষ্টা করেছে, বাট তাদের অনেক হয়তো তাদের ওই স্টার প্লেয়ারের কমতিটা ছিল। তো এবার যেটা মনে করছি যে আগামীকালের যে ভোরে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে অবশ্যই তাদের কনফিডেন্ট খুব ভালো থাকবে, এবং গ্যালারিতে তো আসলে দেখা যাবে সব হলুদ হয়ে আছে, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি। তো যদি নেইমার যদি আপনার যদি না হয়, ইনজুর্ড না হয়, তবে আশা রাখা যায় তারা খুব দাপুটেভাবে খেলবে। তবে ওই ছোট দল হিসেবে যে আসলে কাউকেই ছোট করা যাবে না, এটা তো আমরা দেখেছি। কারণ এর আগের যে খেলা ছিল ব্রাজিলের সাথে, তো ওই সময় দেখেছি আমরা যে ব্রাজিল আসলে মানে খুব কোন ঠাসা হয়ে খেলতেছে, অথবা তাদের হচ্ছে অ্যাটেনশনটুকু ছিল না, এরকম হতেই পারে। তো ব্রাজিলের উচিত হবে হচ্ছে কিন্তু বুঝে শুনে খেলা। আর যেহেতু নেইমার থাকবে, তো আমরা আশা করছি হয়তো নেইমারের কাঁধে চড়ে দু একটা গোল হতে পারে। হিমাল ভাই, নেইমার ফিরছে, ব্রাজিলের শক্তি কি বাড়ছে? অবশ্যই। আপনি দেখেন আজকে সকালের এক্সাম্পলটা না দিলেই না, আজকে সকালে কিন্তু পায়ের খেলার পাশাপাশি একটা ব্রিলিয়ান্ট খেলা ছিল ব্রেইনের, যেটা কিন্তু গোলের পরে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু দেখাইছিল যে এটা এই খেলাটা ছিল ব্রেইনের। ফার্স্ট যেই স্পট কিক থেকে গোলটা হলো, আপনি একটু ইমাজিন করে দেখবেন যে সবাই মনে করছিল যে রোনালদো কিকটা নিবে, সে পুরো একদম স্ট্রেংথ ইয়েতে ছিল, সামনে যে প্রাচীরটা তারা ছিল তারাও রোনালদোর দিকে তাকিয়ে ছিল। রোনালদো জাস্ট খালি বডি ল্যাঙ্গুয়েজ, বডিটা একটু মুভ করছে, ওরা ডান দিকে হেলে গেছে। আর গোলটা করছে কে? আরেকজনে মেন্ডিস গোল করছে। মেন্ডিস কিক করছে কিন্তু ফাঁকা জায়গা দিয়ে, কারণ ওদের ধারণা ছিল গোলটা কিকটা করবে রোনালদো যে স্টার, এত বড় স্টার, ওকে ফেস করা কিন্তু সহজ না। ঠিক ইকুয়াল স্টার কিন্তু নেইমার যদি মাঠে নামে, নেইমারকে ট্যাকেল করার জন্য 2-3 জন কিন্তু ব্যস্ত থাকে। এটা কিন্তু টিমের অন্য প্লেয়ারদের জন্য অ্যাডভান্টেজ, যে ইয়েতে ঢোকার জন্য, ডি বক্সে ঢোকা বা ওদের বুহটা ভেদ করা, মানে ডিফেন্সকে ভেদ করা। তো বড় স্টার মেসি হোক, নেইমার হোক, রোনালদো, কিংবা ব্রাজিলের ভিনিকে তো আপনি আন্ডারমাইন করতে পারেন না, ভিনি জুনিয়র। নেইমার খেললে ভিনির জন্য লাভ, কারণ নেইমার খেললে নেইমারকে যে গার্ডটা দিয়ে রাখবে, 2-3 জন ব্যস্ত থাকবে, ভিনির জন্য গ্যাপ পাওয়াটা সহজ। আমার কাছে মনে হয় নেইমার যদি মাঠে নামে, কাপল অফ গোল, মানে 2-এর বেশি গোল হওয়ার সুযোগ আছে। যদি প্রেডিকশন জানতে চাই আপনার কাছে, স্কটল্যান্ড ব্রাজিলের প্রেডিকশন কি হবে? আমি যদি বলি তাহলে যে ভিনি 2, নেইমার 1-3 হতে পারে। দলে হচ্ছে গিয়ে অবশ্যই আমি 3-1 বা 2-0, 2-0, 3-1 এতে থাকবে। আমার কাছে তাই মনে হয় যে আইদার 2-0 বা 3-1 হতে পারে, ব্রাজিল অবশ্যই জিতবে। আমরা তো দেখেছি স্কটল্যান্ডের কিন্তু খুব ভালো পারফরমেন্স। স্কটল্যান্ডের প্লেয়ারদের যে স্টেমিনা অথবা এনার্জি থাকে, এরা কিন্তু খুব ভালো ট্যাকেল দেওয়ার কথা, এবং তারা খুবই ভালো ডিফেন্সিভও খেলেছে। এখন দেখা যাবে হচ্ছে আগামীকাল। গতকালকে পর্তুগালের ম্যাচের পর রোনালদোকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, যদি আর্জেন্টিনার মুখোমুখি হন তাহলে কেমন হবে। তখন রোনালদো বলেছিল যে মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হলে সেটা আমার জন্য হবে দারুণ একটা বিষয়। আমরাও এরকম একটা দ্বৈরথ দেখতে চাই, দ্য লাস্ট ম্যাচ, দ্য লাস্ট ডান্স। এটা আমি শুনেছি, আমি জানি না, এখনো দেখিনি, যে দুজনের বুটের মধ্যে এই ধরনের একটা কথা লেখা আছে, দ্য লাস্ট ডান্স।
তার মানে দুজনেই শেষ বিশ্বকাপ, দুজনেই ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড়, এবং কে কে কার চেয়ে বেশি সেরা এই তর্কে আমি যেতে চাই না, যার যার পছন্দের খেলোয়াড়, বাট ইকুয়াল জায়গায় সেরা। তারা যদি মুখোমুখি হতে পারে এবং লাস্ট ম্যাচটাও যদি এরকম হয়, এটা নকআউট পর্বে হোক, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, নেইমার রোনালদো ভার্সেস মেসি, লাস্ট ম্যাচটা যদি আমরা দেখতে পারি, এটা বিশ্ববাসী মনে রাখবে, এটা হবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ। আমরা যেটা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলাকে এল ক্লাসিকো বলি, এই ধরনের একটা এল ক্লাসিকো হতে পারে। দুজন মুখোমুখি হলে নিশ্চয়ই আপনি তো মেসিকে এগিয়ে রাখবেন, এগিয়ে রাখার কারণটা বলেন। এগিয়ে রাখার কারণটা হচ্ছে গিয়ে আমি তো দলটা সাপোর্ট করি, কিন্তু আমাদের মানে আমার জায়গা থেকে আমি কিন্তু প্লেয়ার ধরেই তারপর দলকে সাপোর্ট করি। আমার হচ্ছে গিয়ে যদি স্টার প্লেয়ার না থাকে তখন কিন্তু দলের প্রতি আকর্ষণ অটোমেটিকলি সবারই কমবে, আর্জেন্টিনার প্রতি এখন যে আমার আকর্ষণ আছে সেটা কমে যাবে। তো আমি চাইবো মেসি এগিয়ে থাকবে। আমি এর পাশাপাশি আমি কিন্তু রোনালদোকেও কিন্তু আমি CR7-কে কিন্তু ডিনাই করতে পারি না, যেমন হচ্ছে নেইমারকেও পারি না, কারণ নেইমার তারপর হচ্ছে মেসি এরা কিন্তু ক্লাব খেলে আসছে, একসাথে বার্সাতে খেলে আসছে। তো তারপর হচ্ছে কি ছোটবেলা থেকে বড় হয়েছি এই মানুষগুলার নাম শুনে শুনে। তো ওই জায়গা থেকে ম্যারাডোনার পরে মেসি আসছে, মেসির একটা ফ্যান বেস তৈরি হয়েছে আমার নিজের মধ্যে। তো আমার কাছে মেসিকে ভালো লাগে। তো এখন দেখা যাবে যদি এই দুজনের সামনাসামনি কোনো একটা গেম হয়, তো ডেফিনেটলি বাংলাদেশের জন্য তো এটা অবশ্যই, মানে আমার জন্য তো অবশ্যই হবে, বাংলাদেশের জন্য হবে, বিশ্বের কাছে হবে, বাট আমি চাইবো অবশ্যই মেসি যাতে জিতে যায়। মেসির একটা ফাউল নিয়ে কথা হচ্ছে বিশ্ব মিডিয়ায়। প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে মেসি পায়ে একটা ফাউল করেছিল, রেফারি কোনো সারা শব্দ করেনি। সেটা অনেকেই বলছে এটা বড় ফাউল, এটার জন্য পেনাল্টি হয়। মেসির জন্যই কি আসলে রেফারি দেয়নি, নাকি মেসি বড় কোনো সুবিধা পাচ্ছে বা মেসির প্রতি সম্মান জানিয়ে এমন করা হচ্ছে? না, অ্যাকচুয়ালি আমি সেটা মনে করি না। আমি এই ফাউলটা দেখেছি, খুব কয়েকবারই রিপ্লেতে দেখাইছে, যখন মেসি এই ফাউলটা করার পরে বা রেফারি দেয় নাই, ওরা বলতেছিল বুটের আঘাত লেগেছে অপোনেন্ট প্লেয়ারের একদম পায়ের, কিন্তু এটা আনফরচুনেট, এটা কিন্তু ইচ্ছাকৃত ফাউল না, হতে পারতো এটা ফাউল দিতে পারতো রেফারি যদি বুঝতে পারতো বা ইনস্ট্যান্ট দেখতে পারতো, কিন্তু ওইটা আসলে ইচ্ছাকৃত ফাউল না। মেসি যে কারণে ওইটা হয়তো দেয় নাই। আবার এটা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যদি হইতো তাহলে হয়তো ভিআর যাওয়া যেত, যদি ডি বক্সের ভিতরে বা পেনাল্টি এরিয়ার মধ্যে হইতো তাহলে হয়তো এটা রিপ্লে করে বা রেফারি অন্যভাবে দেখতো। ইনস্ট্যান্ট যেহেতু রেফারি এটা দেখে নাই, আর ফাউলটা ইচ্ছাকৃতও না, তো যার কারণে ওইটা আর করেন। এটা আমার কাছে মনে হয় না যে বিশ্বকাপের এই স্টেজে আর টেকনোলজি এমনভাবে ধরে আছে রেফারি ইচ্ছা করলেও কাউকে সাপোর্ট করতে পারবে, এটা আমি মনে করি না। গত বিশ্বকাপে আর্জেন্টিনার দলটা ছিল দুর্দান্ত, এবারের দলটা কেমন, কতটা আশাবাদী, কত দূর যাবে? এবার দলও দুর্দান্ত। এবার অনেকের ধারণা হচ্ছে গিয়ে আর্জেন্টিনা একটু ধীর পায়ে আগাচ্ছে। হ্যাঁ, আমরা ধীর পায়ে আগাচ্ছি, আমাদের দল ধীর পায়ে আগাচ্ছে, এর কারণ আছে। কারণটা হচ্ছে গিয়ে আমরা একটু বুঝে শুনে চ্যাম্পিয়ন হতে চাই। যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো আমরা চাচ্ছি যে এবারও চ্যাম্পিয়ন হই, একটু বুঝে শুনে হই। বিষয়টা হচ্ছে এটা। চ্যাম্পিয়ন হবে কি বলেন আপনি? আমার কাছে মনে হয় না আর্জেন্টিনা কাপ ধরে রাখতে পারবে, কারণ আমার কাছে মনে হয় পর্তুগাল, স্পেন, ব্রাজিলকে আমার মনে হয় না যে ব্রাজিল শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারে, বাট পর্তুগাল এবং স্পেনকে আমি ফ্রান্স, হ্যাঁ ফ্রান্সও আসলে, ফ্রান্সের খেলা ওইভাবে আসলে করি না, কেন জানি ফ্রান্স আমার ভালো লাগে না। মানে ফ্রান্সকে আমার কাছে কেন জানি মনে হয় হচ্ছে একটু ছন্দময় বা নান্দনিক ফুটবল ফ্রান্সের মধ্যে দেখি না। অ্যাটাকিং ফুটবল আর একটু বেশি টেকনিক্যাল, ওই বল না ডিজিটাল, মানে সব কিছু টেকনিক্যালি ঠিক আছে কিন্তু সুন্দর লাগে না দেখতে, মানে একটা দর্শনদারির ব্যাপার থাকে না, ফ্রান্সের খেলা আমার মনে হয় না। হতে পারে ফ্রান্সও ভালো টিম, বাট আমি ক্ষুদ্র সাপোর্টার হিসেবে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে কম্পিটিটর, ফাইনাল যেতে পারে, পাশাপাশি স্পেন এবং পর্তুগালের সুযোগ আছে, তবে চ্যাম্পিয়ন হবে না। ব্রাজিল কেন পিছিয়ে? ব্রাজিল ওই যে টপ 4-এ যেতে পারে। আমি তিনটা টিমের নাম বললাম, 4 নাম্বারটা সেমিফাইনালে যাবে, হতে পারে। ভাই যাবেন না কোয়ার্টার ফাইনাল, আপনি কোয়ার্টার ফাইনাল থেকেই কোয়ার্টার ফাইনাল খেলতে পারে। এখন নকআউটে কোয়ার্টার ফাইনাল কার সাথে কাপ দেখা হয়ে যাচ্ছে। এই দ্বৈরথ যদি পর্তুগাল ভার্সেস ব্রাজিল হয়, বা আপনি কিন্তু জার্মানিরও কিন্তু আপনি নাম নিলেন না। এখন 4টা টিমের বেশি তো আর সেমিফাইনাল নিতে পারবেন না, আমার তো 8টা টিমের নাম বলতে বলেন। 4টা টিমের নাম বলতে আমার ওই 4টাতেই বলতে হবে। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলটার মধ্যে বাস্তবতার সমীক্ষে এই বিশ্বকাপে মানে সম্ভাবনা কোন দলের বেশি? দুটো দলেরই বেশি। আপনার যদি আমাদের তো অবশ্যই আমি আমার দলে সাপোর্ট করব, আমি তো বলবো আর্জেন্টিনা ফাইনাল খেলবে, তবে ব্রাজিলের সম্ভাবনাও কোনো দিকে কম না, ব্রাজিলও এগিয়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে তাদের খেলার যে প্যাটার্ন হচ্ছে ওই জায়গা থেকে যদি ধরতে গিয়ে আমরা যদি এই পর্যন্ত যদি সমীক্ষা করি, তাহলে দেখা যাচ্ছে যে ব্রাজিলের যদি নকআউট পর্ব টিকে যায় তাহলে ধরেন হচ্ছে গিয়ে কিছু একটা হতে পারে, যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে। এছাড়া আসলে ব্রাজিলের সম্ভাবনা নাই।
এবারে বিশ্বকাপে ব্রাজিলের খেলাটা একটু মেরে মেরে মনে হচ্ছে। ব্রাজিল কি ধীরে চলো নীতিতে এগোচ্ছে, নাকি ওদের খেলাটাই একটু এমন হয়ে গেছে? না, আমার কাছে আমি সেই কারণে ব্রাজিলকে আসলে এই টপ প্রায়োরিটিতে আনতে পারতেছিলাম না, যে ব্রাজিলের হাইপ কেন যেন একটু কম মনে হইতেছে আর কি। এটা হইতে পারে স্টারডমের কারণে, যে এরকম ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার তার টিমে ডাগা উঠে বসে আছে, নামতে পারতেছে না। তো এখন ওইটার কারণে হয়তো জৌলুসটা কম, যে জৌলুসটা আমরা পর্তুগালের ফার্স্ট ম্যাচে দেখছি, যে ইয়াটা কম, মানে পুরো টিমের এফেক্টটা কম। তো ব্রাজিলের জন্য তাই আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে রিকভার করবে ব্রাজিল। যদি একটা ভালো উইন পায় তাহলে ব্রাজিলের কিন্তু ইয়া বাড়বে, মানে টিমের ইয়েটা দেখা যাবে, আউটলুকটা দেখা যাবে যে টিম কেমন করতেছে, টিম কেমন যাচ্ছে। এখন মজাটা আসবে তখনই যখন ব্রাজিল, স্পেন, পর্তুগাল, জার্মান বা ইংল্যান্ড এই টিমের খেলা হবে, তখন না আসলে বোঝা যাবে যে কে কাটছে ভালো। হতে পারে এটা একটা রণনীতি যে ব্রাজিল একটু স্লো খেলতেছে, যেন ওরা ওদেরকে জাজ করতে না পারে, একটু আন্ডার এস্টিমেট করুক, একটু আন্ডারমাইন্ড করুক, যেন বড় ম্যাচে গিয়ে ব্রাজিল তখন যে জাম্পটা দিবে তখন ভাই এটা তো আগে চিন্তাই করি নাই। ব্রাজিল তো আসলে মানে কিছু জিনিস লুকায় রাখছে আর কি, ট্রাম্প কার্ড হয়তো খেলে নাই বা একটু স্টাইল চেঞ্জ করছে, কিছু স্টাইল হয়তো তারা লুকায় রাখছে যে এই স্টাইলটা আমরা সেকেন্ড রাউন্ডে ব্যবহার করবো, হতে পারে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল এখন মেসির, 18টা গোল নিয়ে সবার শীর্ষে নেই। এমবাপের গোল 16টা। এমবাপের কাছে রেকর্ড কি হারাবে মেসি? এমবাপ্পের কাছে হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি আমরা ভাবে চিন্তা সমীকরণ তাই বলে। কারণ হচ্ছে কি এটা হচ্ছে মেসির সর্বশেষ বিশ্বকাপ। তো পরবর্তীতে এর আগে আমরা যখন গত বিশ্বকাপে যেটা দেখেছি, এমবাপ্পের যে পারফরমেন্স আমরা দেখেছি, গোলের ধরন, যেভাবে সে এগিয়ে যাচ্ছে, তো এটা সম্ভাবনা আছে, এটা আনডিনায়েবল। এমবাপ্পের কাছে এই সম্ভাবনা আছে। এমবাপ্পে যেভাবে এগোচ্ছে, মেসিকে ধরতে কত সময় লাগবে, নাকি এই বিশ্বকাপে হারিয়ে মানে রেকর্ড ভেঙে দেবে? আমার কাছে মনে হয় না এই বিশ্বকাপে পারবে, কারণ মেসিও এবার ওই ফর্মেই আছে, 2 ম্যাচে 5 গোল হয়ে গেছে। দেখা যাবে কাছাকাছি থাকবে, 1-2 গোল পিছনে থাকতে পারে এমবাপ্পে, যেটা নেক্সট ওয়ার্ল্ড কাপে সে কভার করবে। এবং আমি আই হোপ যে এমবাপ্পে আরও 2টা ওয়ার্ল্ড কাপ খেলার মতো ক্যাপাসিটি তার আছে। সো ডেফিনেটলি এই রেকর্ড থাকবে না মেসির কাছে, বাট একটা ওয়ার্ল্ড কাপ 4 বছরের জন্য থাকুক, এই দোয়াটা করি আর কি আমি। আচ্ছা, আপনারা বলেন যে মেসি সবসময় এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে, কিন্তু গতকালকে গোল করে রোনালদো যে রেকর্ডটা পেলো, টানা 6টা বিশ্বকাপেই গোল, এই একটা জায়গায় মেসি হেরে গেছে, এটা খারাপ লাগে কিনা? খারাপ লাগা তো থাকবেই, যেখানে ভালো লাগা সেখানে খারাপ লাগা থাকবেই। আমরাও তো চেয়েছিলাম যে হ্যাঁ আমাদের মেসিও একটানা গোল করে যাক, তো যেহেতু হয় না, একটা বিশ্বকাপে চলে মানে একটা জায়গাতে মিলে নাই আমাদের, তো এটা খারাপ লাগে, এটা খারাপ লাগাটা স্বাভাবিক। ভাই, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হাইপ বেশি নাকি ব্রাজিলের হাইপ বেশি বাংলাদেশে? বাংলাদেশে আগেও ছিল, এখনও আছে। এটা দৃশ্যমানভাবে ওইভাবে ক্যালকুলেট না করা গেলেও আমি মনে করি আর্জেন্টিনার সাপোর্টার বেশি বাংলাদেশে, আর্জেন্টিনার ফ্যান বেস বেশি, এবং আর্জেন্টিনার জন্য একটা সফট কর্নার আছে মানুষের, জাস্ট বিকজ অফ ম্যারাডোনা। যারা 40-50 মানুষ তারা ম্যারাডোনাকে দেখে বা চিনে, আর 40-এর নিচে যারা আছে, 30-এর নিচে যারা আছে, তারা আবার মেসির ভক্ত। পরপর 2টা বড় জেনারেশন, 2টা বড় প্লেয়ার পাওয়ার কারণে, এই কারণে আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে বেশি, সংখ্যাও বেশি। তবে ব্রাজিলিয়ান সাপোর্টারদের আবার বহিঃপ্রকাশ বেশি, এই জন্য আওয়াজ বেশি। তো ওই আর্জেন্টিনার 5,000 লোক যে আওয়াজ করে, ব্রাজিলের 3,000 লোক সেম আওয়াজ করে। আওয়াজটা কোন জায়গায় করে, ম্যাচ হারলে না জিতলে? এটা একটা মজার ঘটনা হয়েছে, যেখানে ম্যাচে ব্রাজিল খেলে না সেই ম্যাচে এই ব্রাজিলের লোকজন এন্টি আর্জেন্টিনা থাকে, মানে সেটা যদি আর্জেন্টিনার ক্ষেত্রে তো তাই, আর্জেন্টিনাও সেম কাজ করে। না একেবারে যে সেম কাজ করি আমরা এরকম না, আমরা কিন্তু আসলে সব প্লেয়ারদেরকেই সুন্দর মতো প্রশংসা করতে জানি। কেউ ভালো খেললে অবশ্যই তার প্রশংসা করি, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে কি আমরা এইটা আসলে শোনো, সবাই তোমার মতো ভদ্রলোক না। মাঠে ময়দানে যে খেলা দেখে যারা, যখন এই ব্রাজিলের খেলা হয় তখন এন্টি ব্রাজিল হিসেবে বসে পড়ে আর্জেন্টিনার লোকজন, আবার যখন আর্জেন্টিনার খেলা হয় তখন এন্টি ব্রাজিল হিসেবে বসে পড়ে। এটা খুব কমন, ফেসবুক দেখলে বোঝা যায় কে কারে গুতাইতেছে, 7-আপের গল্প, এই টাইপের গল্প, এগুলি ইয়াই। বাট বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান বেস বেশি, বিশেষ করে ফিমেলরা আর্জেন্টিনার সাপোর্টার বেশি। আচ্ছা হিমেল ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্রাজিলকে 7 গোল দিয়েছিল জার্মানি, কিন্তু এটা নিয়ে গর্ব বেশি করে আর্জেন্টিনা। ওই যে এন্টি ব্রাজিল, আমার কথা হচ্ছে ব্রাজিলের 5টা স্টার বুকের মধ্যে, এইটা নিয়েও ট্রল আছে যে ভাই পাইছো বাদ দাদার আমলে 3টা নিয়ে আসছো, ওখানে 5টা না, মানে ওই যে 3টা পরপর পাইছে, ওই 3টা তো তারা মনে করে যে নিজের ঘরেটা নিজে ঘরে রেখে দিছে আর কি। তো ওই আমলের কথা আমরা আর বলি না, ফিফা যেহেতু স্বীকৃতি দিচ্ছে 5টাই, কিন্তু ব্রাজিলের একটা গোল কম খাওয়া, ব্রাজিল একটা গোল বেশি খাওয়া বা কোনো একটা ঝামেলা হয়েছে, আর্জেন্টিনাটা খুশি হয়। আবার আর্জেন্টিনার কোনো কিছু হলে ব্রাজিলরা খুশি হয়। কিন্তু আমার কাছে দিন শেষে তো আসলে
এই কোঅপারেশন থাকা ভালো। তবে এই ইয়েটা না থাকলে, এই ডিভাইডেশন বা এই বিতর্ক না থাকলে কিন্তু জমবে না। অপু ভাই, দুই দলের এই মজা মাস্তি কতটা এনজয় করেন? আমি খুব এনজয় করি, কারণ হচ্ছে ধরেন 2002 এর পরে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে দেখা পাই নাই ব্রাজিল, এটা আমি খুব এনজয় করি। তারপর হচ্ছে কি ধরেন এই বছর যে ধরনের ডিসপ্লেগুলো তৈরি হয়েছে, আর্জেন্টিনার সাপোর্টাররা যে ধরনের ডিসপ্লে তৈরি করছে তা খুবই প্রশংসনীয়, এবং এটা খুব ঢালাও করে প্রচার করতেছে আমাদের মিডিয়া, আমাদের বাংলাদেশের মিডিয়া, এবং বিশেষ করে আর্জেন্টাইন যে মিডিয়াগুলো আছে তারা, এবং বিশ্বের অন্যান্য মিডিয়ারাও খুব প্রচার করছে, যেটা দেখে খুব ভালো লাগতেছে। এবং এটা হচ্ছে কি এগেইনস্টে আবার হচ্ছে কি ব্রাজিল সাপোর্টাররা যে ধরনের মিম টিম বানাচ্ছে, ওরা যে জ্বলতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। আপনারা জ্বালান কেন? আমরা জ্বালাই না, আমরা আসলে বহিঃপ্রকাশ করি, ভালোবাসার বহিঃপ্রকাশটা করি যতটুকু করা যায়। আমরা কিন্তু মানে একেবারে জমি জমা বিক্রি করে দিয়ে কিছু করেছি এরকম কিন্তু না, ব্রাজিলের ফ্যানরা করে, অন্যান্য দলের ফ্যানরাও করে, আমরা যতটুকু সম্ভব। এটা জার্মানদের খুঁজে পাওয়া যায়। তবে একটা প্রাউড মোমেন্টের কথা না বললে না, মানে ভুলে যাব, মানে এটা বলা উচিত যে ফ্যান হওয়ার কারণেও একটা দেশ যে একটা মানুষকে রেসপেক্ট করে। আমরা অনেক জায়গায় শুনি আমাদের লাল পাসপোর্টের ব্যাপারে, বা আমাদের লাল সবুজ পাসপোর্টের অনেকটা ডিক্টেশন হয়েছে, অনেক দেশে আমাদেরকে এয়ারপোর্টে ইমিগ্রেশনে একটু সময় নেয় বা বিভিন্নভাবে ট্রিট করে। কিন্তু আর্জেন্টিনার এয়ারপোর্টে বাংলাদেশের পাসপোর্ট দেখে যে সম্মানটা জানাইলো, এই গল্পটা শোনার পর থেকে আমার কাছে খুব প্রাউড লাগতেছে। শুনতে চাই পুরোটা যে বলুন। আমাদের এই একজন গণমাধ্যম কর্মী ছিল, সালাউদ্দিন সুমন নাম, উনি এখন গণমাধ্যমে চাকরি করেন না, উনি এখন ফ্রিল্যান্স বিভিন্ন ব্লগ করেন, ট্রাভেল ট্যুরিজম করেন। উনি লিখেছেন, ওনার ভেরিফাইড পেজেই লেখা এই গল্পটা। কাছের ভাই। হ্যাঁ, উনি পাসপোর্ট নিয়ে যখন আর্জেন্টিনার ইমিগ্রেশনে গেলেন, পাসপোর্টটা দেখে ওনার দিকে তাকায় যে একটা হাসি দিয়ে ওয়েলকাম দিল। উনি অনেক দেশ ভ্রমণ করছে, উনি বলছে ভাই এরকম এরকম মানে ওয়েলকাম আমি আমার অন্য কোনো দেশে পাই নাই, জাস্ট বিকজ অফ উই আর ফ্রম বাংলাদেশ। বাংলাদেশিরা আর্জেন্টিনাকে ভালোবাসে, আর্জেন্টিনার ফ্যান, এত বড় ফ্যান। আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আর্জেন্টিনার বাইরে আর্জেন্টিনার এত বড় ফ্যান বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশে নাই। মানে এটা একটা আর্জেন্টিনা বলা যাবে যখন আর্জেন্টিনা খেলা চলে, সেটা আর্জেন্টাইনরা জানে, আর্জেন্টাইনরা আমাদের পাসপোর্টের কালার চেনে এবং আমাদের বাংলাদেশ সম্পর্কে জানে। এটা অনেকটা প্রাউড যে বাংলাদেশিদেরকে তারা ওইভাবে ওয়েলকাম করে। আমরা বিশ্বের সব দেশে ওইভাবে ওয়েলকামড হই না। একটা দেশ ওয়েলকাম করে, সেই দেশ শুধুমাত্র তাদেরকে আমরা ভালোবাসি বলে তারা আমাদেরকে ভালোবাসে। এটা অনেক বড় একটা বড় পাওয়া আমাদের। এই যে বিশ্বের কাছে একমাত্র ফুটবলের জন্য বাঙালিরা এত ভালোবাসা পায়, বিশেষ করে আর্জেন্টিনার ফ্যানদের উৎসব উন্মাদনার কারণে, এগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমাদের কাছে অসাধারণ লাগে। আমাদের কাছে মনে হয় যে আমরা যে এই যে জীবিত থাকা অবস্থায় এই এক্সপেরিয়েন্সটা নিয়ে যেতে পারতেছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আর্জেন্টিনার ব্র্যান্ড অ্যাম্বাসিডারও চলে আসছে জি, খেলা দেখার জন্য। জি, আমরা গতকালকেই দেখলাম, গতকাল পরশু এটা খুব ভাইরাল হচ্ছে, মানে অনলাইনে চলছে, সোশ্যাল মিডিয়ায় আছে, সে গোলের পরে সে ভিডিও করতেছে, এবং সে যারা আমাদের যে ফ্যানরা আছে সেখানে তাদের সাথে এক প্রকার উন্মাদনায় মেতে উঠেছে। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা চাই ভবিষ্যতে শুধুমাত্র হচ্ছে কি রাষ্ট্রদূত না, আর্জেন্টাইন এখানে যারা যারা খেলার আগে, বিশ্বকাপ খেলার আগে আরও কিছু মানুষ আসুক, আমাদের দেশে ট্যুরিজমে এটা ভালো একটা অবদান হতে পারে। কারণ হচ্ছে তা আমাদের এই যে ফ্যান বেসটা ক্রিয়েট, এই যে ক্রেজিনেসটা তৈরি হয়, আপনি দেখবেন যে খেলা শেষ হওয়ার পরে, গতকালকে খেলা ছিল, হ্যাঁ গতকালকে ছিল না, গতকালকে খেলা ছিল, গতকালকে খেলার পরে হচ্ছে গিয়ে কিছু র্যালি হয়েছে। এটা কিন্তু খুবই আপনি স্বাভাবিক যদি বলেন, আমাদের কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে, বছরের পর বছর এটা ঘুরতে ঘুরতে আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে যে জেতার পরে একটা র্যালি করা, জেতার পরে সবাই একটু দলবদ্ধভাবে একটু বহুজেলা বাঁশি বাজানো, এইটা খুব অসাধারণ লাগে। ফুটবলের মজার কোনো স্মৃতি আছে কিনা ছোট্ট করে? ফুটবলের মজার স্মৃতি, আমি তো আসলে এই শারীরিকভাবে খুবই এই ফুটবলের জন্য ফিট খেলোয়াড় না আর কি। ফুটবল খেলতে যাওয়ার যে মজা, তার চেয়ে বেশি মজা হচ্ছে আমি ফুটবল দেখতে গেছি। আমি এই ওয়ারি স্পোর্টিং ক্লাবের একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমি স্পোর্টসের সাথে অনেক আগে থেকেই আছি। তো ফুটবল মাঠে খেলা দেখতে গেছি, সেটা হচ্ছে আবাহনীর মোহামেডানের খেলা। এটা অনেক আগে ঢাকা স্টেডিয়াম, তখন আমরা ঢাকা স্টেডিয়াম বলতাম আর কি, গুলিস্তানে যে স্টেডিয়ামটা, ওইখানে ফুটবল ম্যাচে, এখন আমাদের কাছে তখন জার্সি ছিল না, জার্সি ছাড়াই মানুষ খেলা দেখতে যাইতো, এবং খেলা শুরু হওয়ার 2-2.5 ঘন্টা আগে মাঠে ঢুকতে হইতো। তো মাঠে ঢোকার পরে আমি আসলে ভুলে, আমি মোহামেডানের সাপোর্টার ছিলাম আর কি, এখন মোহামেডানেরই সাপোর্টার। কেন জানি মানুষজন বলে যারা এই মোহামেডানের সাপোর্টার তারা হচ্ছে ইয়ার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার, মানে আর্জেন্টিনানরা আবাহনীর সাপোর্টার হয়, এরকম একটা কথা, মানে এ বইলা বা সরেয়া বইলা ওরকম একটা হইতে পারে। আমি ভুল গ্যালারিতে গেছি তখন। এইটা কত সালের ঘটনা? এটা সম্ভবত 95-96 বা এরকম সময়কার ঘটনা। তখন স্কুলে পড়ি, হাই স্কুলে পড়ি। মানে ভুল গ্যালারিতে গেলে যে কি ধরনের বিপদ হইতে পারে এইটা আসলে মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না।
ওই ক্রেজিনেস এখন অনেক দিন পর আবার বাংলাদেশে ফিরে আসছে, থ্যাঙ্কস টু হামজা, শামিদ সোম, ওদেরকে থ্যাঙ্কস দিতে হয়। এই কারণে আমাদের ফুটবলের ওই ক্রেজটা আবার আসছে। আমরা ফুটবলে বাংলাদেশের জার্সি পরে ঘুরি, আমার কাছে আছে ন্যাশনাল টিমের জার্সি, বিদেশ গেলে আমি বাংলাদেশের জার্সি পরে ঘুরি। তো আমার ওই মাঠে খেলা দেখার দৃশ্য, চোখের সামনে দৌড়াদৌড়ি, মানুষ চিল্লাতেছে একটা প্লেয়ারের নাম ধরে, সাব্বির সাব্বির, মানে ওই মানে ওয়ালেবিন ফয়সাল সাব্বির সম্ভবত ওই স্ট্রাইকার, বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়াড় ছিল, মডার্নে খেলতো সম্ভবত তখন। মানে এই এরপরে আমার আর অনেক দিন ফুটবল খেলা দেখা হয়নি, ক্রিকেট খেলা দেখছি, এখনো দেখি, কিন্তু ফুটবলের জন্য আর মাঠে যাই নাই। এই ওয়ার্ল্ড কাপ আসলে তখন মনে হয় আফসোস করি যে আমাদের দেশের টিমের খেলা বা বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল গেম খেলে, বাংলাদেশে আসে ইন্ডিয়া, মালদ্বীপস বা অন্য কোনো টিম, আমরা যেন মাঠে যেয়ে খেলা দেখতে পারি, খেলা দেখার ইচ্ছাটা জাগে। কারণ আমি ছোটবেলায় খেলা দেখছি, আমি আমার গার্জিয়ানের সাথে গেছিলাম মাঠে, তো ওই দৃশ্য আমি এখনো মনে রাখি আর কি। যখন টিভির পর্দায় খেলা দেখি, মানুষজন চিল্লাইতেছে, সব পুরো গ্যালারি হলুদ, গ্যালারি লাল, গ্যালারি সাদা আকাশি, তখন আমাদেরও মনে হয় যে আমাদের বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, আমরাও এরকম দল বেঁধে যাবো লাল সবুজ জার্সি গায়ে দিয়ে। আবু ভাই, আপনার ফুটবল নিয়ে কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা, দেশ কিংবা দেশের বাইরে? দেশে আমার একটা মজার স্মৃতি আছে, যেটা ফুটবল প্লেয়ার হিসেবে না, আমি ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফি করি। তো আমার সুযোগ হয়েছিল স্পোর্টস ফটোগ্রাফি করার জন্য। বসুন্ধরা কিংস এবং আপনার হচ্ছে আবাহনীর খেলা হচ্ছিল, এটা সম্ভবত কমলাপুর স্টেডিয়ামে। তো ওই জায়গাতে দুই দলের সাপোর্টাররা তো জেনুইন, মানে লাইক বারের পেছনে বসে। তো আমি পড়েছিলাম হচ্ছে কি অ্যাক্সিডেন্টলি না, আমি হচ্ছে কি বসুন্ধরার বারের পেছনে ছবি তুলছি। তো হঠাৎ করে আবাহনীর পেছনে ছিলাম আমি। ওখান থেকে যখন বসুন্ধরা কিংসের প্লেয়াররা গোল দিয়ে দিল, তো পেছন থেকে দেখলাম একটা বাস উড়ে আসছে। আমি গ্যালারির থেকে যখন বাস উড়ে আসছে, যখন সেটা পড়েছে আমার পাশে, আমি একেবারে হতভম্ব হয়ে গেছি যে এটা কোত্থেকে আসলো। পেছনে তাকিয়ে দেখি যে অলরেডি ধরেন হচ্ছে গিয়ে হাতের কাছে যা পাচ্ছে, চেয়ার, মানে হাতে খুচরা জিনিসপত্র, তারা পেছন থেকে ওখান থেকে মারতেছে এবং লিটারেলি আমাদেরকে সিকিউরিটি বলতেছে আপনারা সবাই পেছন দিকে চলে যান, এবং এটাই নাকি হয়। তো আমার কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা যে ক্লাবগুলোকে এত ভয়ঙ্করভাবে এগ্রেসিভভাবে সাপোর্ট করে, তাহলে আমরা কেন পারতেছি না যে দেশের বাইরে গিয়ে ফুটবল খেলতে? আমার দুঃখটা এই জায়গাতেই থাকবে, এটা যেটা হিমুল ভাই বলছে যে হ্যাঁ আমাদের অনেক সুযোগ আছে। আমাদের দেশে এখন জামাল ভুঁইয়ার মতো প্লেয়ার হচ্ছে গিয়ে, আমাদের ক্যাপ্টেন হামজা আছে, তারপরে আরো প্লেয়াররা আসতেছে। তো এরা থাকতে কেন আমরা মানে কোয়ালিফাই হচ্ছি না? আমাদের আসলে সমস্যাটা কোথায়? এটা বাফুফে প্রেসিডেন্টের কাছে আমাদের হয়তো প্রশ্ন থাকবে, এটা যদি এই শো এর মাধ্যমে যেতে পারে, এটা তার কাছে প্রশ্ন থাকবে কেন হচ্ছে না। 18 কোটি বাঙালিও স্বপ্ন দেখে বিশ্বকাপ ফুটবল একদিন বাংলাদেশ খেলবে। দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।